আমরা আজকে ৪ জন মোট আমি সহ আমরা একটা আলোচনায় বসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। আগামীকালকে আপনারা জানেন যে দেশে একটি অরাজকতা সৃষ্টির আ আ কর্মসূচি দেওয়া হয়েছে। আমাদের আলোচনাটা খুব কোনো আবেগ কিংবা ধর্মীয় গোঁড়ামি কিংবা অজ্ঞতা দিয়ে বিচার করলে এটা এই দেশের জন্য অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ১ম এই আপনাদেরকে বলে রাখি যে জাতিসংঘ আমাদের বাংলাদেশে যে একটা তাদের অফিস খুলতে চাচ্ছেন সেটা নিয়ে নানান ধরনের গুজব আমাদের দেশে আছে। অনেকে আমাকেও বলেছেন যে এই বিষয়টা নিয়ে আমারও কথা বলা উচিত। আমি এটার পক্ষে নাকি বিপক্ষে। দেখুন আমি একটু পেছন থেকে শুরু করতে চাই। ধরেন এদেশে ব্রিটিশ আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরোধীদের আন্দোলন হয়েছে। সে ব্রিটিশ যাওয়ার পর থেকে আমাদের এই ভারত উপমহাদেশে আজ পর্যন্ত শান্তি আসে নাই। বরং ব্রিটিশরা যখন এখানে ছিল, তখন এদেশের যেসব জমিদাররা পরবর্তীতে আমাদের মুসলমানদেরকে বিভিন্ন সময় ৪৭ পর্যন্ত মুসলমান নিধন চলেছে এখানে। তারা থাকার সময়টাতে অন্তত চেষ্টা করেছে যে একটা ব্যালেন্স নিয়ে আসার জন্য। আমরা তাদেরকে থাকতে দেইনি। এবং আপনি যদি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো দেখেন, সেই আন্দোলনগুলো সবকটাতেই আমাদের মুসলমানদের যেই আ অবদান বলেন আর আমি আমার ভাষায় যদি বলি যে তাদের যেই আ মানে অতি উৎসাহী কার্যক্রম, সেগুলো তারা চালিয়েছে এবং চালিয়ে তারা বরং মুসলমানদের এই ভারত উপমহাদেশে বিপদই ডেকে এনেছেন। এরপর থেকে যা হচ্ছে সেটা আপনারা জানেন। তারপর ৭১ হয়েছে সেটা নিয়ে আলাপ নাই করলাম। আ আমাদের সবশেষ ঘটনাগুলো যদি আপনারা দেখেন ১৫ বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের মধ্যে আমরা বারবারই গিয়েছি যে উম আ পশ্চিমা যে দেশগুলো আছে তারা যেন আমাদের পাশে থাকে এবং তারা ছিল না বলে অনেকে তারা জানে এটা এখন ওপেন সিক্রেট যে জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ তারাই মূলত যুদ্ধটা করেছে, তারাই জীবন দিয়েছে। কিন্তু আমাদের পাশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ছিলেন। এবং সেটা থাকার কারণেই কিন্তু আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। এখন যদি নাকি সেই ব্রিটিশ থেকে শুরু করে ২৪ পর্যন্ত পুরো আন্দোলনের বিষয়টা দেখেন, আমরা সবসময়ই পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় পশ্চিমাদের বিরুদ্ধে আমার অবস্থান আছে। কিন্তু আপনি জাতিসংঘের কথা যদি বলেন, আমরা তো জাতিসংঘের বাইরে না। আমরা যেকোনো বিষয় নিয়ে সেই দৌড়ে আসি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে আসি জাতিসংঘে বিচার দেওয়ার জন্য। তারা যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান যদি সেখানে থাকে আমাদের ঘরের কাছে, যাদের কাছে আমরা এর বিচার দিতে পারবো, বিচার চাইতে পারবো, তাহলে সমস্যা কোথায়? আমি গত ২ দিন আগে একজন আলেমের সাথে আমার একটা কথা হচ্ছিল। তিনি আমাকে আমার বেশ শেষ দিকে তাকে আমি প্রচন্ড পছন্দ করি এবং সারা জীবনই তাকে রেসপেক্ট করব। শেষ দিকে কথা হচ্ছিল যে তারা পশ্চিমাদের ইকোনমি পড়তে চায় না। তো আমি বললাম, "কোন দেশের ইকোনমি পড়বেন তাইলে আপনি? ইকোনমি তাইলে কোত্থেকে আসবে? পশ্চিমারা আমাদের ইবনে সিনার থিওরি নেয় নাই। পশ্চিমারা আমাদের আল নাসেরের নেয় নাই। আজকের যে আধুনিক টেলিস্কোপ এটা আমার মুসলমান তৈরি করা। তো তারা তো সেটা নিয়েছে। তারা তো বলে, "না আমাদের ওটা দরকার নেই, আমরা নতুন করে করব।" আপনি ওইটার চাইতে অন্যরকম কিছু তৈরি করেন। আপনি যখন iPhone ইউজ করেন তখন তো বলেন না যে, "না আমরা পশ্চিমাদের iPhone ইউজ করব না।" যখন Facebook টা দেখেন তখন তো বলেন না যে, "আমরা পশ্চিমাদের Facebook টা দেখব না।" সো আমি চাই চীন যেমন পুরো নিজের সবকিছু চীন Google ইউজ করে না, Facebook ইউজ করে না। সো আমরা আমাদের মধ্যে আপনি ব্যবহার করেন, আপনি তৈরি করেন, করে তারপরে বলেন যে, "ইয়েস আমরা এখন স্বয়ংসম্পূর্ণ, আমাদের আর কারোর সাহায্য দরকার নেই।" প্রতিটা মাদ্রাসা চলছে ঘুষখোর, সুদখোর সবার টাকা দিয়ে। কোনদিন জিজ্ঞেস করেন নাকি যে, "ভাই আমাদের এই টাকাটা যে আপনি দিচ্ছেন হালাল নাকি হারাম?" সেটা তো জিজ্ঞেস করেন না। পশ্চিমারা যখন সাহায্য দেয় সেটা তো নেন। এনজিওর সাহায্য দিলে তখন তো নেন। সবকিছুই চলছে। সব জায়গায় আমাদের সবকিছুই ঠিক আছে। শুধু একটা জায়গায় এসে আপনারা ধর্মীয় কিছু গোঁড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। সেটা দিয়ে আমাদের দেশের সবসময় সমস্যাগুলো তৈরি হয়। তো আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। আমি চাই এই দেশের যারা আলেম আছেন তারা তাদের নিজস্ব জ্ঞান দিয়েই আসলে আমরা যাতে পৃথিবীতে চলতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা যাতে আমাদের কোনো প্রয়োজনে যাতে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে পারি, সেরকম সক্ষমতা আমাদের দেশে তৈরি হোক। আগামীকালকে আলেমদের একটা আ আ সমাবেশ আছে। তারা আমি আমার নিজের তথ্য আমি বলছি। এই আলেমদের ভেতরে কিছু মানুষ তারা ডিজিএফআই এর টাকা-পয়সা নিয়ে তারপরে তারা এখানে এটা করছেন দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যে। এবং ডিজিএফআই সহ সেনাবাহিনী তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা করার কারণ হচ্ছে যে তারা চায় না যে জাতিসংঘ এখানে সরাসরি ইন্টারফেয়ার করুক। জাতিসংঘ যদি এটা করে তাহলে তাদের যেই এই ১৫ বছরে যে গুম খুনের সাথে জড়িত ছিল, এই সেনা অফিসাররা একটাও বাঁচতে পারবেন না। এবং তারা কোন রকম বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসে তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলেমিশে একটা গোঁজামিল দিয়ে বিচার করে এটা দায়সারা কাজ করে চলে যাবেন। সো আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক। আর যে বিষয়টা বললাম যে আপনারা যদি আমার এই বক্তব্য শোনার পরে কেউ মনে করেন যে আমি আমেরিকার দালাল কিংবা কোন দেশের দালাল সেটা আপনার একান্ত ব্যাপার। আমি আমার সব কথা আমি আপনার মতো করে বলব না। আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে। আমি সেটা প্রতিষ্ঠা করার জন্যই এখানে কথা বলি। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবেক দিয়ে এটা চিন্তা করতে হবে। যে আসলেই কি হচ্ছে আপনার দেশের বিরুদ্ধে। আমার এই দেশের শত্রু আমেরিকা না। আমার দেশের শত্রু ভারত। অতএব ভারতকে মোকাবেলা করতে হলে আমার বিদেশি কোনো রাষ্ট্রের সহায়তা যদি নিতে হয়, সেটা আমাদেরকে নিতে হবে। এবং তাদেরকে কারা তাড়াতে চায়, আপনাদেরকে শুধু একটা সিম্পল কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাই। আপনি বাংলাদেশের ইস্যুতে, বাংলাদেশের স্বাধীনতার ইস্যুতে ১ম আলো কি বলে সেটা খেয়াল করবেন। ১ম আলো যেটা বলবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিবেন। ব্যাস এই দেশের আর কোনো সমস্যা থাকবে না। এটা আগেও বলেছি, এখনো বলছি। আমরা যেদিন থাকবো না এই দেশে সেদিনও আমাদের এই কথাগুলো আপনাদের নিশ্চয়ই বারবার মনে হবে। সো এমন কোনো ভুল করা যাবে না যেন ওইদিন অনুশোচনা করতে হয়। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি সাধারণত আমার টক শোতে অত দীর্ঘ আলোচনা আমি নিজে করি না। আজকে একটু শুরুটা আমাদের ঠিক টক শোর আগেই আমরা এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। যে কারণে আমাদের আলোচনার বিষয়বস্তুটাও একটু ভিন্নতা পাবে। আমি যে শিরোনাম দিয়েছি সীমান্ত নিয়ে গভীর ষড়যন্ত্রের ফাঁদ সেটা নিয়ে আলোচনা হবে এবং আগামীকালের যে অনুষ্ঠান এবং জাতিসংঘের যেই মানবাধিকার অফিস আমাদের বাংলাদেশে করতে যাচ্ছে সেটা নিয়েও কথা বলব। তো আমরা ১ম এই যথারীতি আমাদের মোহাম্মদ হাসান নাসের স্যার আপনার কাছ থেকে শুরু করি। কি হচ্ছে, সামনে কি হতে যাচ্ছে একটু বলুন। এই ষড়যন্ত্রটা তো আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে আমরা যেটা দেখছি। আহ, মানে
জুলাইয়ের 5ই আগস্টের পর থেকে জুলাই আন্দোলনকে সফল করার অনেক চেষ্টা করা সত্ত্বেও যে পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা তো সম্ভব হয় নাই। এবং সেই পর মুহূর্তেই যারা স্বৈরাচার গোষ্ঠী, যারা দেশের ভিতরে আছে, বিভিন্ন অবস্থানে রয়েছে, তারা কিন্তু কিছুদিন হলেও একটু চুপ করেছিল। কিন্তু আমরা গত মাসখানেক দেখছি, বিশেষ করে ১লা জুলাইয়ের পর থেকে সমস্ত বাহিনী যেন একসাথে আবার ফেরত এসে তাদের পূর্বের কার্যক্রমে ফেরত আসার চেষ্টা করছে। এবং সেটার মধ্যে সবথেকে বেশি শক্তিশালী হিসেবে ফেরত আসছে সেনা বা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো। আর সেই সাথে হেলমেট বাহিনী বা সরকারের যেগুলা হাসিনা সরকারের যে সন্ত্রাসী বাহিনী ছিল, তারাও সব ফেরত আসতেছে। তো এই জিনিসগুলা আমাদেরকে কিন্তু মানে রীতিমতন অশনি সংকেত বলতে হবে দেশের জন্য। এবং আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও মনে হচ্ছে যেন আল্লাহ চালাচ্ছে দেশটা। এবং যেখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রিভেন্টিভ কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা দেখছি সেখানে যে বিভিন্নভাবে মানে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। একটা সরকার তো এইভাবে চলতে পারে না। এটাই হইতে পারে ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু এই গভর্নমেন্টের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত বাহিনী তাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছে। কিন্তু তাদের যে কাজের যে রেজাল্টটা, আউটকামটা, সেই আউটকামটা কিন্তু আমরা দেখছি না। সবার কাছে একটা এক্সকিউজ আছে। একটা দুর্ঘটনা ঘটার পরে সাথে, সাথে উইদিন মিনিটস কোন রকম তদন্ত ছাড়াই কিন্তু আমরা তদন্তের পরবর্তীতে কি আসবে সেটা জেনে যাচ্ছি। এটাই কিন্তু বলে যে সমস্ত সিস্টেমটা একটা মাফিয়া তন্ত্রের ভিতরে ঢুকে গেছে। এবং সেই গোষ্ঠীটাই সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করছে। এবং আল্টিমেটলি জনগণ এটার প্রাইস দিচ্ছে। একটা দেশের জনগণের ট্যাক্সের টাকার প্লেন বলি, একটা ট্যাক্সের টাকায় প্রশিক্ষিত পাইলট বলি, আর আর কেবল শুরুটা করেছে, কেবল শিক্ষা জীবন শুরু করেছে। টাকা দিয়ে কি আমরা মা-বাবাকে কিছু কম্পেনসেশন দিয়ে কি এটা আমরা পূরণ করতে পারবো? কিন্তু এই ঘটনা আবার যে ঘটবে না, সেটার কিন্তু কোন রকম প্রস্তুতি আমরা দেখছি না। সশস্ত্র বাহিনীর সৈনিকরা কিন্তু অনেক ভালো কাজ করছে, উদ্ধার কার্য বলি। আমার কথা হচ্ছে সেটার আগে প্রিভেনশন এর ব্যবস্থাটা আমরা করেছিলাম কিনা? সেটা হয় নাই। সশস্ত্র বাহিনী তাদের এখন অভিযোগ হচ্ছে যে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না। আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর সম্পর্কে কিছু বলি না। সশস্ত্র বাহিনীর 99.9% সিস্টেম এবং গর্ব করার মতো সমস্ত সৈনিক এবং অফিসার সব বৃন্দ। কিন্তু একটা সংখ্যা যারা এখন টপ অফ দি এশেলন আছে, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বাকি বাহিনী, জিম্মি বলা যেতে পারে। এবং তারা কিন্তু তাদের দুর্বলতা ঢাকার জন্য, তাদের অপরাধ কার্যক্রমকে ঢাকার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতেছে এবং সেটা খুব নিকৃষ্টতম পন্থা। এবং সেটা তাদের পারিবারিক পরিচয়, তাদের ব্যাকগ্রাউন্ড এগুলা শো করে যে বাংলাদেশের কি দুর্ভাগ্য যে আমরা সশস্ত্র বাহিনীতে গোয়েন্দা সংস্থায় নেতৃত্বে এমন কিছু অফিসারকে নিয়ে এসেছি যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন প্রশ্ন উঠছে। যে আমি যদি আপনার মা বোনকে নিয়ে প্রশ্ন তুলতে পারি, আমার কি আমি কখনো মনে করছি না যে আমার বাড়িতেও আমার মা বোন, আমার স্ত্রী, আমার মেয়ের সন্তান আছে। এই জিনিসটা কেউ রিয়ালাইজ করছে না। এবং খুব নিকৃষ্টভাবে তারা পার্সোনালি অ্যাটাক করতেছে। কারো সম্মানবোধে তারা কোনো প্রশ্ন তুলছে না। মানে কেয়ার করছে না যে আমি কার কতটুকু সম্মান দিতে চাই। আমার প্রশ্ন যে কারোর বিরুদ্ধে যদি আমার কোনো অভিযোগ থাকে, প্রমাণ সহ আমি বলতেছি কারোর বিরুদ্ধে আমি ভুল বলতেছি। তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আমাকে কোর্টে নিয়ে যাও। কিন্তু আমার নামে ফটোকার্ড বানিয়ে তো তুমি আমাকে থামাইতে পারবা না। আমার নামে প্রকৃত প্রমাণ থাকলে তোমার সমস্ত এজেন্সি তোমার কন্ট্রোলে। তুমি আদালতে বললে বিচার বন্ধ হয়ে যায়। তুমি পুলিশে বললে পুলিশ কোন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু একটা লেফটেন্যান্ট ইফতেখারের সাজানো একটা নাটক। আপনি যদি কর্নেল মুস্তাফিজের ভিডিওটা দেখে থাকেন। সে একটা পুরনো কম্পিউটার কিনতে গেছিল। সেইটাকে কিভাবে নাটক করে সমস্ত মিডিয়াতে, টেলিভিশনে, নিউজ পেপারে প্রকাশ করে একটা খুন করে মানে দুর্নীতি করে হাজার কোটি দুর্নীতি করে তাদের আমরা জেলে নিতে পারি নাই। কিন্তু একটা পুরনো কম্পিউটার কিনতে গেছে। সে যে বাসার থেকে ১ কিলোমিটার দূরে মিলিটারি চেকপোস্টের সামনে তাকে ডাকাত বলে ধরে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে ৭ দিন। ১০ দিন চাওয়া হয়েছে ১০ দিন ৭ দিন। এবং সেটা সমস্ত মিডিয়াতে প্রচার করা হয়েছে। তো আমরা বাকি এই গুম খুনের এদেরকে দেখছি না কেন? টেলিভিশনে, নিউজ পেপারে। এদের চাহিদা কেন হচ্ছে না? এদের ব্যাপারে জনগণকে জেগে উঠতে হবে। আজ বাহিনী কিন্তু তাদের ক্রিমিনালদেরকে হস্তান্তর করবে না। একজন আরেকজনকে প্রোটেকশন দিচ্ছে। আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি এবং আমাদেরকে প্রতিদিন এটা বলতে হবে। আগে আমরা শিখে এসেছি যে হিটলারের একটা ইয়ে ছিল, গোয়েবলস ছিল। সে মিথ্যাকে ১০ বার বলে এটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করত। এখন আমাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিন ১০ বার করে ১০০ বার করে বলতে হবে এবং সবাইকে বলতে হবে যে এই বিডিআর এর হত্যাকারীদের জেলে নাও, আটক করো, বিচার করো। গুম খুন যারা করছে এদেরকে ধরো, বিচার করো। অমুক, অমুক, অমুক এদেরকে ধরো। আজকেও আমরা দেখলাম একজনের বিমান বাহিনী প্রধানের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা পরিবার সহ। এই মশকরার কি মানে আমি বুঝলাম না। যে বহুদিন আগে সে পরিবার সহ বিদেশে বসবাস করতেছে। There has to be some মানে লিমিট টু অল দিস মকারি। এই সমস্ত অর্গানাইজেশন তদন্ত করতেছে, তদন্তের এক পর্যায়ে ইন্ডিভিজুয়ালকে মেসেজ দিচ্ছে যে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আপনাকে অ্যারেস্ট করতে হবে, আপনি তাড়াতাড়ি দেশ ছাড়েন। এবং তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারপরে নিষেধাজ্ঞা, তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা, তার পাসপোর্ট বাতিল, এই সমস্ত নাটক চলতেছে। পুরা বাহিনী এবং সিস্টেম দেশ সবকিছু একটা মাফিয়া তন্ত্রের এবং ইনক্লুডিং বিচার ব্যবস্থা মাফিয়া তন্ত্রের ভিতরে চলে গেছে।
এইগুলোর থেকে বেরিয়ে না আসলে কিন্তু আমাদের এই দুর্ভোগটা শেষ হবে না। এই কয়দিন পর পর আম জনতা জীবন দিবে, আম জনতা আহত হবে, পঙ্গু হবে, যেটার কোনো চিকিৎসা হবে না, তাদের কোনো ভবিষ্যৎ কোনো থাকবে না। তো সুতরাং আমাদের এই আন্দোলন যেটা জুলাই মাসে শুরু হয়েছিল সেটাকে আবার কমপ্লিট করতে হবে এবং সুষ্ঠুভাবে নিয়ন্ত্রিতভাবে। এটাকে ইল ডিসিপ্লিন হইতে দেওয়া যাবে না। কিন্তু এবং আমার কষ্ট হচ্ছে যে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী একটা দৃঢ় অবস্থান গ্রহণ করে, সৎ এবং দেশপ্রেমিক অবস্থান গ্রহণ করে, সেই সশস্ত্র বাহিনীর নেতৃত্বরা এখন চরম দুর্নীতিবাজ এবং মানে অতি নিকৃষ্ট মানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তারা শো করতেছে এবং তারা মনে করতেছে যে এইভাবে তারা একজনকে সত্যি কথা বলা থেকে বন্ধ করবে। কিন্তু তারা আমাকে দুর্ভাগ্য যে এরা কেউ আমার সাথে চাকরি করে নাই, তাহলে এই দুঃসাহসটা দেখাইতো না। তারা জানতো যে আমি কোনখানে যে থামবো। আমাকে যে এইভাবে তারা কিভাবে করতে পারবে? আমাকে অ্যাটাক করা ছাড়া আর কোনো কিছু আমাকে থামাইতে পারবে না। যতভাবে চেষ্টা করে করুক, যতভাবেই আমাকে অপমানিত করার চেষ্টা করুক, দেশবাসী আমার সাথে যারা চাকরি করেছে, আমার সাথে যারা বসবাস করে, তারা আমাকে খুব ভালো জানে। ওই ফটো কার্ড দিয়ে আমার চরিত্র হনন, একবার সিআইএ, একবার র, একবার আইএসআই, একবার আরএসএ, মানে ওই রোহিঙ্গা, এই সমস্ত আমার সশস্ত্র বাহিনীর সদস্য আমার বাড়িতে ডিওএইচএসই হবে। আমি কেন বনানী থাকি এটা সবার জানার কথা। সবার কারণে আমি সশস্ত্র বাহিনীর অসহযোগিতা এবং ডিজিএফআই এর হস্তক্ষেপের কারণে আমি আমার ডিওএইচএস এর বাড়িতে উঠতে পারছি না এবং তাদের সাথে কাজ করে আয়নাঘরের ইন্টারোগেটর ভাড়া খাটতো যারা, তার নিয়ন্ত্রণে আমার বাড়ি রয়েছে এবং তাকে সমস্ত রকম সেনা সদর থেকে শুরু করে সমস্ত এজেন্সি তাকে সাপোর্ট দিচ্ছে এবং তাকে জেলে না আনা পর্যন্ত আমি বাড়িতে উঠবো না ঠিক করছি। ধন্যবাদ। হাসিনুর স্যার, কি ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে? আগামীকালকে জাতিসংঘের যেই মানবাধিকার কমিশনের যেই স্থায়ী অফিস আমাদের দেশে করার কথা চলছে, দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে এটা নিয়ে কি খবর আপনার কাছে আছে স্যার? আজকে এটা জুলাই মাস, আবু সাইদের মাস। আমি গর্বিত, মহান আল্লাহ তাকে বেস্ট করুক সকল নিহত সদস্যদের। তারপর ভারকান্ত আমাদের মাইলস্টোনের মেয়ে বাচ্চারা মারা গেছে, ছেলেরা মারা গেছে, এটা মানে নেওয়া যায় না শরীরে। আজকে শুনলাম 5টা লাশ ডিএনএর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে, 5টাই মেয়ে বাচ্চা। দেশ ভাই বলতে পারবো না আমার 3টা মেয়ে, এটা কত আদরের। বাপ মাদের কত কষ্ট পাচ্ছে এই 5টা বাচ্চা তারা গ্রহণ করছে। আমার জাতি লজ্জা হওয়া উচিত, আমাদের ভালো বিমান নাই, আমরা কিনতে পারিনি ভারতের জন্য। আমি খুব লজ্জা লাগে, আমি স্বাধীন দেশ বলতে লজ্জা লাগে। আমার দেশটা আমি বড়দিন হয়ে গেছে, আরো বড়দিন হচ্ছে। আমাদের হুজুররা, ধর্মীয় নেতারা, আমি জানি না এত বোকা হয় কেন। তার নিজ চোখে দেখছে হরকতুল জিহাদ জীবন মরণ দিয়ে ডিজিএফআই সাথে কাজ করছে। সত্য কথা, বিএনপি সময় আমি হরকতুল জিহাদের ডিভিশন কমান্ডার মালানি হেগে গ্রেফতার করছি। জেনারেল রুমি ওদের ঠাকুরকে রিং করে আমার সামনে বলছে আমাদের সোর্স হাসিনকে বলো কাজে লাগাইতে। আমি প্রকাশ্যে নাম বলে দিলাম। এরা কাজ করতে কিন্তু দেখেন, যখনই আওয়ামী লীগ সরকার আসলো সবগুলো ধরে জেলে পাঠানো হলো, এখন পর্যন্ত মুক্তি পায়নি। শেখ ফরিদ সালাম সাহেব মারা গেছে, এআইয়া মারা গেছে। লজ্জা, দেশের জন্য কাজ করতে দেয় তারা। আজকে আমাদের জঙ্গি বলা হয়, আমাদের রাষ্ট্র জঙ্গি ছিল না তো। জঙ্গি কে বানাইছে? জঙ্গি আমাদেরকে আমেরিকা বানাইছে আফগান যুদ্ধে। তারাই আমরা প্রথম সাবাসী দিচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ করো, যাদের সাথে লাগছে তখন তারা আমাদেরকে জঙ্গি বানাইছে। সেই জঙ্গি তক আমরা এখনো খেলতেছি। শেখ হাসিনা দেশটাকে 17 বছর জঙ্গি রাষ্ট্র পরিচালনা করছে, বলছে জঙ্গি রাষ্ট্র, তাকেই দরকার। সো যেখানে সেখানে একটা পিউরিক্যাল মানে সময় ব্যবধানে জঙ্গি নাটক করে। আমি আপত্তি জানাই এই জঙ্গি নাটকগুলি উন্মোচন করেন, একে খুঁজে দেখেন আসলে কি জঙ্গি ছিল। নিরীহ জনগণদের মারছেন, অন্যায়ভাবে জুলুম করছেন, হত্যা করছেন। হাসিনা আসল চেহারা দেখান। ডক্টর ইউনূসকে ওদের জঙ্গি, আসলে ডক্টর ইউনূসকে কি বলবো, জঙ্গি নাম শুনলে পরিবারে বিব্রত হয়ে যায়, আত্মীয় দূরে সরে যায়, জঙ্গি এই একটা পর্যায়ে গেছে। আসলে আমরা জঙ্গি না, হাসিনা আমাদের জঙ্গি বানাইছে। আর এই জঙ্গির জন্য আজকে এগুলো হয়েছে। আমাদের মেজর দিয়া মেজর করছে, সরষে কেমন জঙ্গি হয়? নামাজ পড়লে জঙ্গি হবে? আমি জানি না। গাড়ির একটা জঙ্গি হবে, টুপি পড়লে জঙ্গি হবে? এগুলি কে করছে? এগুলো ভারত করছে। ভারত আমাদের হাসিনাকে চালাচ্ছে, তুমি এইভাবে চলো। আর আমেরিকা ওই না বুঝে শুনে তাল দিচ্ছে। আমি অনুরোধ করি একটা কমিশন করেন। আমি অনুরোধ করি আমাদের আইন মন্ত্রণালয় আসিফ নজরুল সাহেব আছেন, প্রধান উপদেষ্টা, অনুগ্রহপূর্বক আপনার একটা কমিশন করেন। সেখানে ইউএস এর এবং ইউএন এর দরকার হলে ভারতের একজন প্রতিনিধি রাখেন একজন করে, তারপরে আপনারা এই কমিশন করেন এবং গুম যে নাটক, জঙ্গি নাটক দেখেন আসলে কই জঙ্গি। এখন আমাদের মেয়েরা নিকাব পরে দেখতে খারাপ লাগে, তারা ওটা পছন্দ করে। আমাদের তো ধর্মীয় রিসার্চ ইনস্টিটিউট নাই, সেটা হওয়া উচিত। এক হুজুরকে পছন্দ করে না, মারামারি করে, এটা জঙ্গি না। পুরা বিশ্বে দেখেন, এই যে মায়ানমারে বৌদ্ধ ধর্মের লোকরা আমাদের মুসলমানদের মানলো কি নির্মম ভাবে হত্যা করলো, তাদেরকে তো কেউ জঙ্গি বলে না। ভারতের আরএসএস তারা আমাদের মুসলমান মারতেছে, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, কেউ তো তাদেরকে জঙ্গি বলে না। ইহুদিরা আমাদের মুসলমানদের মারতেছে ফিলিস্তিনে, তাদেরকে তো আমরা জঙ্গি বলি না। তা আমাদের হুজুরদের একটা জঙ্গি কেন বলতেছেন? আমাদের জঙ্গি তো ভারত বানাইছে। এই জেএমবি আমাদের সৃষ্টি করতে ভারত, তাদের ছিল এক্সক্লুসিভ, লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। আমাদের হলুদ সাংবাদিক কেউ এটা উঠায় নাই। আমি চিৎকার করছি র্যাব থাকতে, উঠানো হয় নাই বিষয়টা। আমি চাই যে নাটকগুলি হয়েছে এটা আমরা উন্মোচন করি রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক ভাবে। আসলে আমরা জঙ্গি কিনা, জঙ্গি রাষ্ট্র হিসাবে আমি এই দেশে বাস করতে চাই না। আমার পরিবার থাকবে না, কেন জঙ্গি রাষ্ট্রে থাকবো? আমরা শান্তিপূর্ণ জাতি, আমরা আমরা শান্তিপ্রিয় জাতি। আমাদের 12 মাসে 13 পার্বণ বলে হয়, অর্থাৎ 13টা উৎসব আমাদের। আমরা জঙ্গি না।
আমরা ঘর কোনো জাতি পরিবার নিয়ে বাঁচতে চাই। যদি বিপ্লবের কথা বলেন, এই জুলাই আগস্ট আমাদের দেশে বিপ্লব, তবে আমরা ধর্মীয় উন্নতনা পছন্দ করি না। ইউএন থাকলে আমি মনে করি আমাদের জন্য অনেক উপকার হবে, আমরা যে কোনো জিনিস হাজির করতে পারবো। আমরা ভুলে যাবো না হাসিনা চলে গেছে কি হয়েছে, তাতে হয়েছে নাকি নেক্সট গভর্নমেন্ট আসবে সে একই কাজ করবে, 5 বছর পরে যাবে আরো 5 বছর থাকতে, সেটা আরো ক্ষেত্রে হবে না আমরা বলতে পারি না। তাই আমাদের একটা আশ্রয়স্থল দরকার আছে। আমাদের মানবাধিকার কমিশন ছিল, মেজর নরম সাহেব, উনি একটা কাগজ লিখে দিতেন, কোনো কাজ হতো না। এরপরে যে কমিশনার আসলেন উনি কোনো কাগজই দিতেন না, কমপ্লেন নিয়ে SMS পাঠাইতেন, নেলা দিয়ে আমাদের কমিশন হয় নাই। আমি চাই এই কমিশন থাকতে হবে, এই কারণে আমাদের হুজুরাই মারা যাবে। এই ধর্মীয় নেতারা যারা হচ্ছে এরাই ক্ষতিগ্রস্ত হবে, এদের না আছে বুদ্ধি না আছে জ্ঞান, বেশি বুঝে। অনেকে বলতেছেন সমকামী, সমকামীটা তো প্রশ্নই আসে না ভাই। আপনি যদি বেশ্যার কথা বলা হয়েছে অধিকার চাই, কোন একটা বেশ্যাকে জিজ্ঞেস করেন, আমি লজ্জা লাগতেছে মেয়ে জাত, আমি দুঃখিত লজ্জিত, তাকে যদি বলা হয় আপনি বায়োডাটা দেন, হেলথ কার্ড লাগবে, কিন্তু কখনোই নাম লিখবেন না। তার তো পরিবার আছে, তার মা আছে, বাবা আছে, তার ভাই বোন বিয়ে হইতে হবে। এই যে মূল্যবোধের জায়গা, একটা গর্বের জায়গা, এটাই আমাদের নিরাপত্তা। কিন্তু দুষ্ট চরিত্র লোক হইতে পারে, সেটা ভিন্ন ইস্যু, বাট আমজনতা আমরা এটা চাই না। এটা গর্বের জায়গা আমাদের জাতি, আমাদের নারীরা। সুতরাং ওই যে সমকামীর কথা বলে ইউএন চলে যাও, এই তকমা বাদ দেন। সত্য কথা, আপনারা বিপদে পড়বেন। আমি তো বললাম হঠাৎ যে কি করছে নিরীহ জনতা, এর কষ্ট পেয়ে মারা যাচ্ছে, এগুলি আর পোস্টে দেওয়া যাবে না। আমরা যদি বলি সত্য কথা, ভারতের প্রেসক্রিপশনে চললে আমরা নিজেরা কট হচ্ছি কারণ ছাড়া। আমি অনেক পড়াশোনা অনেক কথাবার্তা বলে বাইক করলাম যে ঘটনাটা এখানে ঘটে গেছে। আমাদের হুজুররা রংলি মোটিভেটেড, এবং এদের উচিত কমিশনে কাজ করবে। আমরা অধিকার নিয়ে যাবো আদালতের কাছে যে বিচার পাই না। আমাদের সবার, আমি তো চাই না পার্বত্য চট্টগ্রামে অন্যায় করবো, তো ভয় কিসের আমার? আমি তো ভয় পাই না। আর উল্টাপাল্টা কথা বলতে লাভ নাই এখানে। তো সমগ্র জাতি হবে ন্যায় বিচার। আমি কোনো রাজনৈতিক দল, আমার দেশের রাজনীতি দূষিত, সোজা কথা। আমার দেশের রাজনীতি সুস্থ হইতো, একটা মানদণ্ড থাকতো, দেশে কোনো সমস্যাই থাকতো না। এই রাজনীতিতে কবে সুস্থ হবে আমি জানি না, হলে এই সমস্যা থাকবে না। তবে আমাদের সেনাবাহিনী অসহায়, আমাদের গর্বের সেনাবাহিনী অসহায়। আজকে যে লাফালাফি করতেছে ওয়াকার বাঁচানোর জন্য, এটা কিছু করার ছিল না। তার স্থিতি বলছে ডুইট স্যার, আমরা তো কখনো না বলে অভ্যস্ত না। এই না বলে অভ্যস্ত না হতে আমাদের এই সমস্যাটা আমরা সবাই পড়ে গেছি। আমি ওইটা তাও আমরা দেখেন, আমরা কথা হলো এই সেনাবাহিনীকে আবার নষ্ট করা হবে, যে সরকারি আসুক। বিএনপি বাধ্য হবে ভারতের কথা শুনতে। এখন দেখেন আমাদের পেস্কিতে ফেলাইতেছে, ওই আমাদের বলা হলো ট্যাক্স বা আমেরিকা, এখন বলা হচ্ছে যে আমেরিকান প্রোডাক্ট কিনতে হবে, চায়নাটা কিনা যাবে না। আমরা কি চায়না চাকর না আমেরিকার চাকর না পাকিস্তানের চাকর? আমরা তো নিজের পয়সায় চলি। কিন্তু একবার করিডোর, একবার এসব ফাইলের করার কোনো কারণ নাই। আমাদের বিচার দেওয়ার জায়গা থাকবে। এই জিনিসটা অন্যায় করে আমরা ওই ইউএনের কাছে রিপোর্ট কমপ্লেন করতে পারবো। আমাদের ওই সচিবালয় যমুনা দিতে হবে না। ইউএনের যদি ওই মানবাধিকার অফিসটা থাকে, যে কেউ চিঠি দিতে পারবে, ন্যায় বিচার পাবে। এই জিনিসটা মাথায় ভর্তি থাকে আল্লাহর রাস্তে। এই ইউএনের পেপার নিয়ে কথা বলেন না। আর আপনার মেয়ে যদি সমকামী হতে চায়, আপনি ঠেকাইতে পারবেন? স্যার আপনি একটা জিনিস দেখেন, মানে আমরা সারাদিন আমরা যে নিউজগুলো দেখি, আজকেও কিছুক্ষণ আগে আমি যখন টক শো করছি তখন রফিকুল ইসলাম মাদানী ভাই আমার একটা পাঠাইছে যে ভাই দেখেন সমকামিতা কোথায় হয়। এই যে এক ইয়েতে আপনার ইউনিভার্সিটিতে আপনার সেখান থেকে 4 জনকে ধরা হয়েছে, বহিষ্কার করা হয়েছে এই কারণে। বাংলাদেশে আমি সাংবাদিক হিসেবে যতটুকু আমার মানে কাছে তথ্য আছে, সবচাইতে বেশি সমকামিতা হয় হচ্ছে মিডিয়াতে। এই যে মডেল নিয়ে আসা হয় ছেলেদেরকে মডেল হিসাবে, আমি নাম বললাম না, খুব খুব রিনাউন্ড মডেল আছে বাংলাদেশের ছেলে, তাদেরকে সে কিন্তু সমকামী না, কিন্তু তাকে সমকামিতা করতে বাধ্য করা হয় বিভিন্ন পরিচালক, প্রযোজক এবং এরকম বিভিন্ন লোকজন তাদেরকে সমকামিতার মধ্যে ঢুকায়। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পর্যন্ত। তো আপনি যদি মনে করেন যে জাতিসংঘ আমাদেরকে এসে এখন সমকামী বানাবে, সমকামিতা শিখাবে, এই যে সমকামিতা চলছিল এগুলো কে শিখিয়েছে? তখন তো ছিল না। কারণ আপনার ভাই, আপনি পরিবার থেকে এই শিক্ষা দিতে হবে যে আপনার সন্তান সমকামী হবে, লেসবিয়ান হবে, গে হবে, কি হবে সেটা একমাত্র আপনি সেটা ঠিক করবেন। আপনি যদি ঠিক করতে না পারেন সেটা আপনার সমস্যা, সেটা জাতিসংঘের সমস্যা না। কিন্তু আমরা জাতিসংঘের বিষয়ে যে বিষয়টা যে আমাদেরকে আপনি এককভাবে যদি নাকি কিছু করতে পারেন, আমি স্যালুট করি। যে করতে পারবে, সেটা মাদ্রাসার হুজুররা করুক আর বুয়েটের কেউ করুক, কোনো পলিটিশিয়ান করুক, যে করে, আমরা পৃথিবীর কোনো দেশের কাছে কোনো সাহায্য নিব না, কোনো তাদের সাথে কোনো সম্পর্ক না। আমরা এককভাবে স্বয়ংসম্পূর্ণ। আপনি করেন, উত্তর কোরিয়া তো তাদের ওইখানে কারোর কোনো পাত্তা দেয় না, যা মনে চায় তাই করে, স্বয়ংসম্পূর্ণ হন, যে বলেন যে হ্যাঁ আমার এখানে কেউ অ্যাটাক করতে পারবে না, আমার দেশ আবার 15 বছর ধরে কোনো দেশের এই অধীনে এইভাবে থাকবে না। তো আমরা তখন আপনাদের সাথে থাকবো। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ এখনো 2 টাকার দরকার হলে বিশ্ব ব্যাংকের কাছে যায়। আমরা আফগানিস্তানেও দেখেছি যে যারা প্রচন্ড আমেরিকা বিরোধী, না পারে প্লেনের বিমানের চাকায় ধরে তারপরে দৌড় দেয়। সেই প্লেনের চিত্র তো আমাদের এখনো মনে আছে। তো সারাদিন আমেরিকার বিরুদ্ধে কথা বলে, আমেরিকার ভিসার জন্য যদি বলে আজকে যে বাংলাদেশের সবাইকে ভিসা দেওয়া হবে, একজনও বাদ থাকবে না, সব চলে যাবে এমবাসিতে। ইলিয়াস ভাই, যদি আমেরিকান অ্যাম্বাসেডর একটা রেসকোর্স ময়দানে যায় আর দেখেন বিএনপি দ্বারা জামাত দ্বারায় যে আমেরিকান অ্যাম্বাসেডার কাছে যে আসবে তার ভিসা দেওয়া হবে, ওই লোক থাকবে না তো একটু। এমন দুর্ভাগ্য ইলিয়াস ভাই, আমাদের মিলিটারি অফিসার গর্বের সহিত আমার বলতেছে, স্যার আমার বাচ্চাটা এবার আমেরিকা হবে। মানে বাচ্চাটা কনসিভ করার পর বেড়াতে গেছে, ওইখানে মানে বাচ্চা হয়েছে, এখন সে গর্ব করে বলে আমার বাচ্চা আমেরিকা আছে। অনেকে আমরা সবাই জানি কতটা নিচে আমরা, এরা আমার দেশপ্রেমিক। এদের আমি এই জন্য বলি, যাদের বাচ্চা কাচ্চা বিদেশে পড়াশোনা করে, হায়ার স্টাডিজ বাদে বা বিদেশে থাকে, এদেরকে সেনাবাহিনী জেনারেল বানানো যাবে না। সেনাবাহিনী জেনারেল এই দেশের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে, এটা বাচ্চা কাচ্চা এই দেশে পড়াশোনা করবে, এই দেশের জনগণের সাথে থাকবে, এই দেশে উন্নতি করবে।
মানে সবকিছু বিদেশে মানে পশ্চিমে চলে, সব পশ্চিমে চলে, খালি ওনাদেরকে এখন বানায় ফেলবে এই জন্য। তো এই আমেরিকান প্রথম আলোর এই ন্যারেটিভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যাই হোক, আমাদের সীমান্ত নিয়ে বিশেষ করে আমাদের আজকের আলোচনার যে মূল অংশটা ছিল সেটা নিয়ে কথা বলবেন মেজর রেজাউল হান্নান শাহীন। স্যার, আপনার কাছে প্রশ্ন যে আমাদের এই দেশটা একদম ৩ দিক থেকে ভারত ঘিরে রেখেছে। আমাদের সীমান্ত একটা বিশাল বড় ব্যাপার। আমরা ২ দিন আগে বিমান বিধ্বস্তের ঘটনা দেখেছি এবং আমাদের বিমান বাহিনীর যে দুর্বলতা সেটা এখন আমাদের পার্শ্ববর্তী সব দেশই জানে, সবচেয়ে বেশি ভারতই জানে। তো আমাদের সক্ষমতা কতটুকু এটা আমরা জানি। মূল শক্তি আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের বিডিআর। সেই বিডিআর এর বর্তমান অবস্থা কি এবং আমাদের সীমান্ত কি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে আছে কিনা? ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। শুরুতেই আমি অন্য প্রসঙ্গে জাস্ট একটা লাইন বলতে চাই। এই যে মাইলস্টোনে যে প্লেন ক্র্যাশটা হলো, এখানে আমরা সবাই দেখেছি যে আমাদের সেনাবাহিনীর সৈনিকরা, জুনিয়র অফিসাররা, ডিসিওরা কিভাবে কাজ করেছে। সৈনিকরা তাদের গায়ের ইউনিফর্ম খুলে দিয়ে অন্যদের লাশ রেখে দিয়েছে, সম্মান রক্ষা করেছে। আমি একটা সৈনিককেও দেখি নাই যে সে এই উদ্ধার কাজে জড়িত নয়। অনেকে তো সেলফি তুলছিলেন, অনেকে ছবি তুলছিলেন, অনেকে দেখছিলেন, বাট আমার প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা জুনিয়র অফিসার। তো এটাই হলো আমার দেশের সেনাবাহিনীর, এটাই হলো প্রকৃত চিত্র, আমার সৈনিকের প্রকৃত চিত্র। এদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, এদের জন্য আপনারা দোয়া করবেন। এবং সেনাবাহিনীর কমান্ডে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, এই আপনাদের অল্প কিছু মানুষের দুর্নীতি এবং অপরাধের কারণে এই বিশাল সেনাবাহিনীর এই হাজারো সৈনিকের, আমাদের পুরো সেনাবাহিনীটাই প্রায় 1 বছর হয়ে গেল এরা ক্যান্টনমেন্টের বাইরে আছে। এরা এদের এই আত্মত্যাগগুলা, এদের কষ্টগুলা যেন ম্লান না হয়ে যায়। দ্বিতীয়ত আর একটা ছোট পয়েন্ট বলবো, তাসনুবা মাহা, উনি ওনার হাজবেন্ড ক্যাপ্টেন তানভীর বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন। ভাবির অপরাধ, ভাবি এখনো তার স্বামীর লাশটা পান নাই। তার অন্য মানুষের লাশ দিয়ে ভাবিকে বুঝাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, বাট ভাবি রাজি হন নাই। কারণ ভাবি এখনো তার স্বামীর লাশ খুঁজে বেড়াচ্ছেন। ভাবি তার স্বামীর হত্যাকারীদের বিচার চাচ্ছেন। তাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে কম্প্রোমাইজ ভাবি করবেন না। ভাবি বিচার চাচ্ছেনই। ভাবিকে কোনোভাবেই বসে আনা যাচ্ছে না, যে কারণ ভাবি এগুলো কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করবেন না। ভাবি এই কারণেই একটা বড় অংশ দেখছি, এবং আমি সন্দেহ করছি এটা গোয়েন্দা সংস্থা, যে ভাবির চরিত্র হানির পেছনে লেগে গেছে, বিভিন্ন ভাবে ভাবির চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে। তো আমি আমার গোয়েন্দা সংস্থার সকলকে বলছি, উনি আমাদের একজন শহীদ ভাবি, সম্মানিত ভাবি। ভাবির সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আর যদি মনে করেন যে আপনারা গোয়েন্দা সংস্থারা এটা করছেন না, তবে কারা করছে সেটা বের করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন। মেজর জিয়া, যে বরখাস্ত এখন দেশে পালিয়ে আছে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, এটা একটা জঙ্গি নাটক। এটা তো আমরা সবাই জানি যে বিগত রেজিমে কিভাবে জঙ্গি নাটক হয়েছে। এবং শুধু এই জিয়া না, এই জঙ্গি নাটক সাজিয়ে প্রায় 64 জন, 60 থেকে 70, আমার জানার মতো একটা ফিগার 64 অফিসারকে বিভিন্নভাবে ভিক্টিমাইজ করা হয়েছে। তো আমি আমার অথরিটিকে, আমি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমার সশস্ত্র বাহিনী সকলকে অনুরোধ করবো, এই পুরনো এই জঙ্গি নাটকের এই কেসগুলো নতুন করে রিওপেন করেন। জিয়ার মায়ের কান্না, জিয়া এর আম্মা একটা অনুষ্ঠানে এসে কান্নাকাটি করতে করতে বলছিলেন যে অনেক বছর হয়ে গেল আমি আমার ছেলেকে দেখি না। তো জিয়া একটা কোর্সের ফার্স্ট ম্যান ছিল। আমি সকলকে অনুরোধ করছি যে এই জিয়া কেসটা যেন আবার নতুন করে রিওপেন হয়, এই জঙ্গি নাটকের বিষয়গুলো যেন আবার নতুন করে রিওপেন হয়। এরপরে বিডিআর নিয়ে, বিজিবি নিয়ে কোনো ইস্যু নিয়ে কথা বলতে আসলে একটা চক্র আমাদেরকে একটা ফ্রেমে ফেলে দেয়। তারা বলার চেষ্টা করে যে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই সব সৈনিকের পক্ষে নাকি আমরা কথা বলছি। এই বিষয়ে আমি একেবারে পরিষ্কার করে বলতে চাই যে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে টোটাল 6টা ক্যাটাগরির মানুষ জড়িত ছিল। ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা, হত্যাকারী। এবং এই হত্যাকারীদের 2টা অংশ আমরা জানি। একটা অংশ সাদা অ্যাম্বুলেন্সে করে ওদেরকে পার করে দেওয়া হয়, গোয়েন্দা সংস্থাগুলো এবং 46 ব্রিগেড মিলে তাদেরকে পার করে দেয় এবং তাদের জন্য এয়ারপোর্টে প্লেন অপেক্ষা করছিল। এটা আমার কথা না, বিভিন্ন জন যারা সাক্ষী দিয়েছিলেন মিডিয়াতে আছে। আর হত্যাকারীদের এবং নির্যাতনকারীদের আরেকটা অংশ যারা তৎকালীন বিডিআর এর সৈনিক। এরপরে হলো তার সহায়তাকারী, এবং এরপরে যারা এই পুরা বিডিআর এর হত্যাকাণ্ডকে কাভার আপ করেছে, সাক্ষী সবুত প্রমাণ সব নষ্ট করেছে এবং এই ঘটনাগুলোকে অন্য দিকে নিয়ে গেছে। এই 6 ক্যাটাগরির সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই 6 ক্যাটাগরির সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এই শুধুমাত্র একটা ক্যাটাগরি বাদে বাকি সবাই এক হয়েছে এবং তারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে সম্পূর্ণ ঘটনার জন্য শুধুমাত্র বিডিআর সৈনিকরা যায়। তাহলে বাকি 5 ক্যাটাগরি গেল কোথায়? এবং তারা আরেকটা বিষয়ে বলার চেষ্টা করছে যে এই শেখ হাসিনার আমলে যে ইনকোয়ারিটা হয়েছে এবং যে বিচারটা হয়েছে ওইটাই নাকি ফাইনাল। তো এই বিষয়ের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার ভাইয়ের রক্তের, ভাইয়ের রক্তের 57 জন শহীদ, তাদের বিচার চাই আমি। এবার আমি বিডিআর নিয়ে কথা বলি। আগে তো ছিল ইপিআর, পরে তো বিডিআর হলো, এখন বিজিবি। এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের শুধু জানার জন্য বলি, দেখেন বিজিবি হলো বাংলাদেশের 230 বছরের সব থেকে পুরনো অর্গানাইজেশন। বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে এত পুরনো প্রতিষ্ঠান আর নেই। এই এর ইতিহাস এত রিচ। বিডিআর এর মহান মুক্তিযুদ্ধে বিডিআর এর অবদান হলো অপরিসীম। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বিডিআর থেকে, তৎকালীন ইপিআর থেকে 817 জন শহীদ হয়েছিলেন এই মহান মুক্তিযুদ্ধে। বিডিআর থেকে 2 জন বীর শ্রেষ্ঠ আছে, 119 জন পদক গ্যারান্টারি অ্যাওয়ার্ড পাওয়া সৈনিক আছে এই বিডিআর এ।
আপনারা কি এখন তো প্রায় দেখা যায় গত 15 বছরে যে সীমান্তে প্রতিনিয়ত প্রায় হত্যা হয়, পুশিন হয়, ফেলানির লাশ ঝুলতে থাকে। 2009 সালের আগের বিডিআর এর আপনারা একটু আপনাদের মেমোরিটা একটু চিন্তা করে দেখেন তো, সংবাদ মিডিয়াতে খুঁজে দেখেন তো যে 2000 স্বাধীনতার পর থেকে 2009 পর্যন্ত সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে কিনা, হলে কত কিভাবে হয়েছে, দেখবেন হয়নি। কারণ সেই সময়কার বিডিআর দেশপ্রেমিক ছিল, সাহসী ছিল এবং তারা পেশাদার ছিল। আমাদের এই উপমহাদেশে যতগুলো বর্ডার গার্ডিং ফোর্স আছে, আমাদের বিজিবি কিংবা বিএসএফ, পাকিস্তানের বা মায়ানমারের, চায়নার, সব থেকে সাহসী, দেশপ্রেমিক এবং প্রফেশনাল ফোর্স ছিল হলো বিডিআর। আমি শুধু তাদের পুরনো একটা ঘটনা বলে শেষ করবো। সিলেটের পদুয়াতে বিএসএফ যখন মার খাওয়ার পরে তারা আমাদের যে রৌমারী যুদ্ধের কথা জানেন, রৌমারী বড়ইবাড়ি কুড়িগ্রামের এই এলাকাটা, এই গ্রামটা দখল করার জন্য গ্রামবাসীর ভাষ্য মতে প্রায় 300 থেকে 400 ইন্ডিয়ান বিএসএফ এর সৈনিকরা এই গ্রামবাসীটা রাতের অন্ধকারে ঘিরে ফেলে। ওইখানে একটা বিওপি ছিল, বড়াইবাড়ি বিওপি। এই বিওপিতে সদস্য সংখ্যা ছিল মাত্র 11 জন। এই 11 জন তারা ডিসিশন নেয় যে তারা ফাইট করবে। জাস্ট ইমাজিন, এই 11 জন তারা ডিসিশন নেয় যে তারা ফাইট করবে। তাদের মেশিন গান ছিল এবং তারা শুরু করে দিল, গুলিবর্ষণ শুরু করে দিল, প্রতিরোধ শুরু করলো। এবং এলাকাবাসীর ভাষ্য মতে 98 থেকে কেউ বলে 200, বাট আমি শুনেছি 98 জন বিএসএফ এর মৃত্যু হয় ওই ইসে। এই বিডিআর এর ওই 11 জনের বীরত্ব দেখে গ্রামবাসীরাও তাদের সাথে যোগ দেয় এবং আমাদের ভারতের বিএসএফ এবং ভারতের যে বাহিনীটা ছিল তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। আমাদের বিডিআর এর 11 জনের ভিতরে 3 জন শহীদ হন। অনেকে, আমার খুব কষ্ট লাগে যে অনেকেই, বিশেষ করে সেই সময় যারা পিলখানায় ছিলেন, হেডকোয়ার্টারে ছিলেন, তারা আবার এইটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। তো আমি মনে মনে ভাবি যে ওই 2000 সালে যখন এই ঘটনাটা হয়, যে তখন তো মোবাইলেরও ব্যবহার ছিল না। তো সীমান্তে হলো যুদ্ধ, ওই পিলখানা হেডকোয়ার্টারের কমান্ডেশনে যারা ছিলেন তারা কিভাবে এটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। তো এখন আমি বর্তমানে ফেরত আসি। একটা বিষয়ে কিছু কথা বলতে হবে, যেটা হলো যে আমরা গত 15 বছরকে কিভাবে ডিফাইন করব। আমরা আমাদের কাছে দুইটা সিচুয়েশন আছে। হয় আমরা ডিফাইন করবো যে আমাদের গত 15 বছর অত্যন্ত সুখী শান্তিতে ছিল, প্রত্যেকটা অর্গানাইজেশন একেবারে তাদের প্রফেশনালিজমের পিকে থেকে পারফরমেন্স দিয়ে গেছে, দেশে একেবারে সবকিছু শান্তি বিরাজ করছিল। অথবা গত 15 বছরে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষতি হয়েছে, জুডিশিয়ারির ক্ষতি হয়েছে, দেশে প্রচুর গুম খুন, অন্যায়, অবিচার, অনাচার হয়েছে। সিচুয়েশন তো দুইটা, এবং কোনটা সত্য আমরা তো জানি। তাই যদি হয় তবে আমাদেরকে তো এই জুলাই বিপ্লবের পরে একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, দেশটা তো পুনর্গঠন করতে হবে। আমরা যদি বিশ্বাস করি যে না, গত 15 বছর আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাহলে তো সামনের দিকে যেতে হবে। এখন অনেকে বলার চেষ্টা করে যে দেখো, আমলাতন্ত্রে আমাদের যারা ব্যুরোক্রেসি, তাদের তো বিশাল প্রবলেম, দুর্নীতি আছে বিভিন্ন সমাজের অন্য সেক্টরে, তোমরা ওগুলো নিয়ে অত কথা বলো না কেন? তোমরা শুধু এই সশস্ত্র বাহিনী কিংবা এগুলো নিয়ে এত বেশি কথা বলো কেন? তাদের কাছে আমার ব্যক্তিগত নিবেদন হলো, দেখেন, আর কোনো বাহিনী কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না, এটা ব্যুরোক্রেসিও বলতে পারবে না, ডাক্তাররাও বলতে পারবে না, ইঞ্জিনিয়াররাও বলতে পারবে না, কেউই বলতে পারবে না যে 20 বছর আগে আমরা খুব সাহসী দেশপ্রেমিক ছিলাম। এটা আমার সেনাবাহিনী বলতে পারবে, এটা বিজিবি বলতে পারবে যে 20 বছর আগে, তার আগে আমাদের গর্বের ইতিহাস ছিল। এবং আমি এটাও বিশ্বাস করি যে আমাদের সীমান্তে মেইনলি ভারতের সাথে, এবং সীমান্তের দৈর্ঘ্য হলো 4100 কিলোমিটার। এবং আমাদের দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই, আমরা আমাদের সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে এবং বিজিবিকে আমাদেরকে সেই পূর্বের ফর্মে নিয়ে যেতে হবে। তা যদি আমরা পারি, তবেই আমরা দেশকে বাঁচাতে পারবো। এখন যদি আমি বলি যে আচ্ছা, বর্তমানে কি অবস্থা? বর্তমানের অবস্থা তো সীমান্ত হত্যা তো হচ্ছে, আমরা অনেক বছর ধরে দেখছি, পুশিন হচ্ছে। তো এসব হচ্ছে কেন? এসব হচ্ছে, এটার কারণ একটাই হলো, আমরা গত 15 বছর ধরে নতজানু ছিলাম। আমাদের দেশ ভারতের কাছে নতজানু ছিল, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিশেষ করে বর্ডার গার্ড, আমাদের ভারতের কাছে নতজানু ছিল। স্যার জানি, মানে এখন অবস্থাটা কি? মানে আমি বলছি যে আপনি কি কোনো ঝুঁকি দেখছেন কিনা? সেই ঝুঁকি যদি দেখে থাকেন, কেন সেই ঝুঁকিটা? আচ্ছা, আমি ঝুঁকি দেখছি হলো দুইটা। এই বিষয়ে আমি প্রথমে জুলাই আন্দোলনের অল্প একটু অংশ বলতে চাই। যে দেখেন, আমরা কিন্তু জানি এটা একটা ওপেন সেক্রেট না, এটা সবাই জানে যে যতগুলো মেজর জেনারেল আছে এদের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা অ্যাপয়েন্টমেন্ট হলো ডিজি বিজিবি এবং ডিজিএফআই। এবং এই দুইটা হওয়ার জন্য সব থেকে বড় কোন ক্রাইটেরিয়াটা লাগে হলো আনকোশ্চেনেবল লয়ালিটি। হাসিনার আমলে সব থেকে বেশি লাগতো হলো আনকোশ্চেনেবল লয়ালিটি। আর বিজিবির ক্ষেত্রে আরেকটা জিনিস লাগতো, আনকোশ্চেনেবল লয়ালিটি টু শেখ হাসিনা, এবং তাকে আবার ইন্ডিয়ান ফ্রেন্ডলি হতে হবে। এই যে জুলাই বিপ্লবের আগে যে 2024 জানুয়ারিতে যে ইলেকশন হলো, এই ইলেকশনে শেখ হাসিনা জানতো যে ইলেকশনে বাধা দেওয়ার জন্য অনেক কি হবে, তো এভাবে সে তার সমস্ত প্রশাসন সাজিয়েছিল। তো 2024 জানুয়ারির ইলেকশনে বিজিবির সম্পূর্ণ কমান্ড স্ট্রাকচারটা আপনারা দেখেন কারা ছিল। আপনি দেখবেন যে হায়ার কমান্ডের অলমোস্ট 100% ছিল যাদের এসএসএফ ব্যাকগ্রাউন্ড অথবা ডিজিএফআই ব্যাকগ্রাউন্ড। তো এবং তারাই জুলাই বিপ্লবের সময় কাজ করেছে।
এবং তবে এটাও ঠিক যে জুলাই বিপ্লবের সময়ও বিজেপিতে কিছু অসাধারণ ভালো অফিসার ছিল। ওই সময় ঢাকা সেক্টর কমান্ডার একজন ছিলেন, একটা অসাধারণ ভালো অফিসার, যে কারণে তিনি অনেক ড্যামেজ কন্ট্রোল করতে পেরেছিলেন। 5 ব্যাটালিয়নের সিও ছিলেন, অসাধারণ একটা। রামুতে 30 ব্যাটালিয়নের সিও ছিলেন, অসাধারণ একটা। তবে এই যে কমান্ড এশালনের কথা বললাম, তো এবং বিজিবির যে সাধারণ অফিসার, জুনিয়র অফিসার এবং সৈনিকরা, তারা কিন্তু জুলাই বিপ্লবে কোনোভাবেই সৈনিক বিরুদ্ধে যেতে চায় নাই। মনের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে মাঠে নামানো হয়েছে। একেবারে 100% আমি নিয়ে বলতে পারি। আমার 9 বছর বিজিবিতে চাকরি, আমি জুলাই বিপ্লবের পরে রিটায়ার করেছি। তো তাদের মনের বিরুদ্ধে তাদেরকে নেওয়া হয়েছে। ঢাকা থেকে যখন আদেশ দেওয়া হলো যে সমস্ত বর্ডার খালি করে দাও, সবাইকে ঢাকায় নিয়ে আসো, জুনিয়র অফিসাররা একটা ডিলে ব্যাটেল দিয়েছে এবং তারা আনতে পারে নাই। তো এখন কেন আমি এই প্রসঙ্গগুলো বললাম? জুলাই বিপ্লব তো হয়ে গেল। জুলাই বিপ্লবের পরে আমরা জানি, বিভিন্ন তথ্য থেকে আমরা জানি, প্রায় 2 লাখেরও বেশি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং তার অনুসারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। পালিয়ে তো গেছে সীমান্ত দিয়েই, তাদেরকে বিজেপি এগুলোকে আটকালো না কেন? এখন প্রশ্ন থেকে যায় যে সবাইকে কি আটকানো সম্ভব হতো? সম্ভব হতো না, কারণ বিজেপি তো আর 2 গজ পর হাত ধরে দাঁড়িয়ে নেই, তার সবাইকে আটকানো সম্ভব হতো না। তবে সীমান্তের প্রায় 95% এলাকা দিয়েই কাঁটাতারের বেড়া আছে এবং কাঁটাতারের মাঝে মাঝে গেট আছে। তো বিজেপি যদি চাইতো, তবে 100% না, অ্যাটলিস্ট 20 থেকে 30% লোককে তারা আটকাতে পারতো। তার মানে অ্যাটলিস্ট 50-60 হাজার মানুষকে তারা আটকাতে পারতো। কিন্তু আমরা তো মিডিয়াতে দেখেছি, বিজেপি তো কাউকে আটকায় নাই। হাতে গোনা 2-4 জনকে ধরেছে, তার বেশিরভাগই সিভিলিয়ান, তার বেসামরিক লোকজন ধরে বিজেপির হাতে দিয়েছে। তবে বিজেপি তাদেরকে আটকালো না কেন? কারণ তাদেরকে ওই আদেশগুলো দেওয়া হয় নাই। কমান্ড স্ট্রাকচার যারা ছিল, তারা চেয়েছে যে তারা সীমানা পার হয়ে ও পাশে চলে যাক, এই কারণেই। তো এই কারণেই করা যায় নাই। এ কারণে আমরা পত্রপত্রিকা থেকে এবং বাইরের বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চলছে। তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এনার্কি ঘটানোর চেষ্টা করছে, এবং ষড়যন্ত্রগুলো যে বর্ডারের ওই পাশ থেকে হচ্ছে, এবং আমরা ইন্ডিয়ার মিডিয়াগুলো দেখলেও টের পাই যে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র, এবং বিশেষ করে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে যে কোনো ভাবে একটা ফেইল্ড গভর্নমেন্ট হিসাবে প্রমাণের জন্য সবকিছু করে যাচ্ছে, এবং সবকিছুই হচ্ছে সীমানার ওপার থেকে। তো তার মানে আমাদেরকে এই সীমানাটাকে যে কোনো ভাবেই হোক গার্ড দিতে হবে। আমাদেরকে এই সীমানাটাকে যে কোনো ভাবেই গার্ড দিতে হবে। আমরা যদি এই মুহূর্তে দেশের বিশৃঙ্খলা যাতে না হয় সেটা যদি প্রোটেক্ট করতে চাই, যে কোনো ষড়যন্ত্র যদি প্রোটেক্ট করতে চাই, এবং দেশের ভিতরে যদি আমরা শৃঙ্খলা রাখতে চাই, আমাদেরকে সীমানা গার্ড দিতেই হবে, সীমানাটা গার্ড দিতেই হবে। এবং সীমানাটা সুরক্ষাটা করবে কে? এখন এই $1 মিলিয়ন কোশ্চেন হলো, সীমানাটা এই সুরক্ষাটা করবে কে? দেখেন, বিজেপি নামই কিন্তু বর্ডার গার্ড, তাদের কাজই হলো সীমান্ত রক্ষা করা। তো বর্ডার গার্ড সীমানাটা রক্ষা করবে কার কাছ থেকে? বর্ডার গার্ড সীমানাটা রক্ষা করবে ভারতের কাছ থেকে, আমাদের বর্ডারই তো ভারতের কাছ থেকে। তো তার জন্য আমাদের সবার আগে কি কাজ করতে হবে? ভারতের কাছ থেকেই যদি আমাদের সীমানা আমরা রক্ষা করতে চাই, যে কাজটা বিজেপি করবে, সবার আগে কি কাজ করতে হবে? সবার আগে করতে হবে যে আমাদের এই বিজেপির ভেতরে ভারতপন্থী যে মানুষগুলো আছে, ভারত ফ্রেন্ডলি যে অফিসার গুলো আছে, আওয়ামী লীগ পন্থী যে অফিসার গুলো আছে, এই মানুষগুলাকে বিডিআর থেকে রিমুভ করতে হবে। আপনি যদি ভারত ফ্রেন্ডলি কমান্ড এশালন, আওয়ামী লীগ ফ্রেন্ডলি কমান্ড এশালন, এদেরকে যদি বিজেপিতে রেখে দেন এবং আশা করেন যে তারা ভারতের সাথে বাংলাদেশের 4,100 কিলোমিটার সীমানাটা একেবারে সুন্দরভাবে পাহারা দিবে, দিস ইজ অ্যাবসার্ড। তো এটার প্রথম কাজই হলো এটা। আপনি করবেন কিনা, সরকার করবে কিনা, সেটা অন্য বিষয়। দ্বিতীয়ত হলো, এটাই যদি আমরা করতে পারি, তাহলে এই ইন আউটটা বন্ধ হবে। 2 নাম্বার হলো যে মানে সরাসরি আসে আলোচনায়, ধরেন এখন যারা আছে বিডিআর এ, তারা কি ভারত ফ্রেন্ডলি আছে নাকি বাংলাদেশ ফ্রেন্ডলি অফিসাররা বিডিআর এর দায়িত্ব আছে? আমি যদি ওই সময়টাকে আবার ফেরত যাই, যে 2024-এর জানুয়ারির ইলেকশন, সেই সময়ে যতগুলা রিজিয়ন কমান্ডার বলি, যতগুলা রিজিয়ন কমান্ডার ছিলেন, আপনারা খোঁজ নিলে দেখবেন এরা অলমোস্ট সবাই এসএসএফ ব্যাকগ্রাউন্ড অথবা ডিজিএফআই ব্যাকগ্রাউন্ড। যতগুলা সেক্টর কমান্ডার ছিলেন, এরা আইদার এসএসএফ অথবা পিজিআর অথবা এনএসআই অথবা ডিজিএফআই, অথবা কেউ ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, আওয়ামী লীগের অমুক এমপির জামাই, অমুক মন্ত্রীর জামাই, এরকম ছিল। এবং তাদের একটা উল্লেখযোগ্য অংশ এখনো আছে, অনেক দেশপ্রেমিক অফিসারও আছে। আমি যেটা বললাম যে কয়েকজনের কথা তো আমি বললাম। তো আপনি যদি এই আমাদের এই গর্বের বিজেপিকে যদি সেই পূর্বের, এখন যে ডিজিবি আছে উনি কেমন, মানে বাংলাদেশপন্থী না ভারতপন্থী? আমি এই কথার আনসার শুধু আমি একটা লাইনেই দিব, যে শেখ হাসিনার আমলে বিজিবি এবং ডিজিএফআই হওয়ার সব থেকে বড় ক্রাইটেরিয়াই ছিল আপনি মানুষ কেমন হন, আপনার প্রফেশনালিজম কেমন, ক্যারিয়ার কেমন, এগুলোই ছিল। এগুলোর মেন ক্রাইটেরিয়া ছিল আপনাকে আনকোশ্চেনেবল লয়ালিটি থাকতে হবে, যে লয়ালিটি দিয়ে আমরা যেমন শপথ নেওয়ার সময় শপথ নিয়েছি না, স্যার আমরা শপথ নিয়েছি যে সেনাবাহিনীতে জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাই বাংলাদেশ আমরা যাইবো। তো ওই আনকোশ্চেনেবল লয়ালিটির ভিতরে ছিল যে শেখ হাসিনা সরকারকে আজীবন রাখার জন্য গুম খুন হত্যা গণহত্যা জুলুম অত্যাচার যাহা প্রয়োজন হইবে তাহাই করিব। তো দ্যাট রিমেন্স।
তো আর সেকেন্ড, আমি বিজিবির যারা কমান্ড এশালনে আছে, আমার 9 বছর বিডিআর এর চাকরি, তাদের কাছে আমার অত্যন্ত দুইটা আকুল আবেদন নিয়ে আমার এখনকার কথা শেষ করব। আবেদন করে লাভ নাই স্যার, আবেদন না, আবেদন আমার সৈনিকের জন্য, আমার দিলে আমার 9 বছর সৈনিকের চাকরি। স্যার কখনো হাল চাষ করানো যাবে না। আমি তারপরে আপনার কাছে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আবেদন আমার 9 বছর বিডিআর এর চাকরি, আমি এই সৈনিকের জন্য, যে যারা কমান্ডে আছেন তাদের শুধু বলছি যে দেখেন, আমার বিজিবির সৈনিকের সব থেকে 2টা জেনুইন প্রবলেম, তাদের ছুটি এবং তারা তাদের ফ্যামিলির সাথে থাকতে পারে না। এই 2টা বিষয়ের জন্য আপনারা দেখেন, মানে এই 2টা বিষয় আপনারা অ্যাড্রেস করেন, তাদের কাছ থেকে 90% আপনারা আউটপুট পাবেন। আর সেকেন্ড হলো যে তাদেরকে একটু ওন করবেন। আর বিজিবি কিন্তু আর্মি না, বিজিবিকে জন্য আমরা আর্মি না বানাই, বিজিবির যে ক্লাসিক্যাল যে রোল আছে ওই রোলেই জন্য আমরা ওদেরকে এফিশিয়েন্ট করতে থাকি। তো বিজিবির কমান্ড এশালনের কাছে আমার এই সাবমিশনটা থাকবে। থ্যাংক ইউ। রিয়াজ ভাই, আমি একটু জোর দেই আরেকটা পয়েন্ট। জি, আমি যদি নোয়াপাড়া বিডিআরকে নোয়াপাড়ায় রাখি, ওর ফ্যামিলি প্রবলেম থাকার কোনো সমস্যা থাকে না। ওর বউকে রক্ষা করার জন্য, ওর বাড়ি রক্ষা করার জন্য, ওর এলাকা নিয়ন্ত্রণ করার জন্য জীবন মরণে যুদ্ধ করবে। আপনি কোনো কষ্ট করতে হবে না, নিজের এলাকা সৈনিক নিজের এলাকায় রাখেন। আপনি কেন নোয়াপাড়া সাতক্ষীরা সৈনিককে সিলেটে নিয়ে রাখবেন ডিউটি করার জন্য? আমার একটু বুঝাই বলেন। আমরা তো ব্রিটিশ না যে একজন লোক আরেক জায়গায় ডিউটি করাবো। যেই জায়গায় সৈনিক সেই জায়গায় রাখেন, দেখবেন চমৎকার ডিউটি পাবেন। আপনার ওই ফ্যামিলি কোয়ার্টার বানাইতে হবে না, ওই এলাকা উন্নয়ন হবে। এটা শুধু বিডিআর না, এটা আপনার পুলিশেরও দরকার, যাতে নিজের বেতনের টাকা দেশে কাজ দেশ সেবা করতে পারে। এখন তারা কি করে, উপদেশ দেয় এমপি মন্ত্রী রাজনীতিবিদদের, তখন উপদেশ নেবে তার শিক্ষকের, তার পরিবারের শিক্ষকের, মাদ্রাসা টিচারের। দেশটা সুন্দর শান্তি হবে। আমরা তো চাই একটা ভালো সেনাবাহিনী, ভালো পুলিশ, ভালো বিডিআর। তাকে যার যার জায়গায় তাকে সেখানে রাখেন, তার কাজ করলে তো হইলো কাজটা, খালি খালি ঝামেলা করি যেন। ধন্যবাদ ভাই, সরি আজকে ঢোকার জন্য। স্যার আপনি শেষ করে দেন তাহলে। জি, না আমি বলো আসেন, বলো। না, আমি বলতে চাচ্ছিলাম স্যার, ওটা একসময় অন্য সময় আলোচনা করি। মানে আমাদের আসলে যেই লোকগুলি নির্বাচনের সময় ছিল, আমি ওটাও বলবো না। এখন তো মনে করেন নুরুদ্দৌলা সাহেব বলছেন নির্বাচন 18 সালে কি হয়েছে, 164 করছেন। এই 164 পরিষ্কার করে বলছেন গোয়েন্দারা জড়িত ছিল। টান দিলে কিন্তু আপনি জেনারেল খুঁজে পাবেন না আর্মিতে, মহাবিপদ। এই জন্য ইউএন থাকতে হবে। তারপরে আইজিপি উনি যদি বলেন, তাহলে অনেক বিপদ আছে। কোর কমিটিতে কারা ছিলেন, তারা কারা কারা আদেশ পাইছেন। তারপরে খায়রুল সাহেব এখন ধরা পড়ছেন। সুতরাং দায় আনানো খুব কষ্ট। আমি মনে করি সবাই আমরা সত্য স্বীকার করি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি, দেশটাকে শান্তি জায়গায় নিয়ে আসি। ধন্যবাদ। জি, হাসান নাসির আপনি শেষ করে দেন। আমি একটু জাস্ট এই কতগুলো কথা আবার, আমরা সশস্ত্র বাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে, জাতির মেরুদণ্ড হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা এখনো দেখতেছি যে একটা গোষ্ঠী গত 16 বছরে ঢাকার বিভিন্ন জায়গায়, যেটা অলরেডি মেজর শাহিন বলছে এবং কর্নেল হাসিন কাজ করেছে, এটা কিন্তু এটা বের করা খুব সহজ। তারা ঘুরে ফিরে ডিজিএফআই, র্যাব, এনএসআই, এসএসএফ, তারপরে ঢাকা ক্যান্টনমেন্ট, না হলে ম্যাক্সিমাম তাদের পোস্টিং হচ্ছে সাভারে। এই জিনিসগুলা মানে এইটা কোনো প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনীতে এটা কখনো ছিল না। যেটা এই যে গোষ্ঠীটা, একটা গোষ্ঠী, তারা কন্টিনিউয়াসলি এই সার্কেলের মধ্যে রয়েছে, এবং এই সার্কেলটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বোঝা যাবে কারা স্বৈরাচারের দোষ। তারা এখনো ষড়যন্ত্র করছে, তারা এখনো ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আমি আপনার সাথে যখন কথা বলতেছি তখন আমার ফেসবুক লক করে ফেলছে, অলরেডি হ্যাক করে ফেলছে। আমাদের এনডিজের আরো কয়েকজনের ফেসবুক হ্যাক করেছে। মানে এটাতে নিশ্চয়ই কোনো সিভিলিয়ান কেউ করবে না। একটা জিনিস বোঝার বিষয়, এই আমরা কথা বলতেছি মোস্টলি সশস্ত্র বাহিনী বা সশস্ত্র বাহিনী সংক্রান্ত সংস্কার, বিচার, বিডিআর হত্যার বিচার, যেটার সাথে সশস্ত্র বাহিনীর কেউ না কেউ জড়িত। তার মানে আমাদের পিছনে কে লেগেছে, কে লাগছে, কে আমাদেরকে ক্ষতিগ্রস্ত বা অপমানিত বা বিব্রত করার চেষ্টা, এটা কিন্তু জনগণ বুঝতে পারছে। এই জিনিসটা সশস্ত্র বাহিনীর এরা বুঝতেছে না, যে আমি যাই কিছু করবো বা আমি যদি আমাদের এই গ্রুপের কারোর বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে যদি কেউ অ্যাটাক করে, এটা কে করেছে এটা সারা দেশের জনগণ জানে। এবং এটা সত্য হলে তোমাদের কন্ট্রোলে সবকিছু আছে, তোমরা পুরো ফাইল বের করে, মানে ফাইন্যান্সিয়াল কিছু হলে তোমরা এনবিআর এ দাও, আইন শৃঙ্খলা বিষয় কিছু হলে তোমরা পুলিশকে দাও, ফটোকার্ড বানাও না। আর সরকার যদি এটাকে মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে চায়, তাহলে কিন্তু একটা শাফটিং বাই অর্ডার করাইতে পারে। নিয়ম আছে যে আমি ঢাকায় যারা 3 বছরের বেশি চাকরি করছে তারা বাইরে যাবে, আর বাইরে যারা রয়েছে তারা ঢাকায় ফেরত আসবে। এই একটা রোটেশন যদি করা হয়, তাহলে ঢাকায় আমার মনে হয় এই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখজনক বিষয়, প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তিনিও নীরব, অকার্যকর। আমাদের নিরাপত্তা বিশেষ উপদেষ্টা যিনি আছেন তিনি তো একেবারে হারিয়ে গেছেন। আমরা কিন্তু গত 2 মাস জানি না যে দেশে কোনো নিরাপত্তা উপদেষ্টা আছে। এটা আমাদের জন্য কিন্তু খুব বিব্রতকর এবং ভয়ঙ্কর। আমরা দুশ্চিন্তায় আছি। মানে বর্ডারের ওই পার থেকে হুমকি দিচ্ছে, প্রতিদিন আমরা শুনতেছি যে অগণিত লোক বর্ডার ক্রস করে আসতেছে এবং 5 আগস্টের আগে একটা ভয়ঙ্কর কিছু হবে, কিন্তু তার প্রিপারেশন হিসেবে আমরা কিন্তু কাউকে দেখছি কোন রকম প্রস্তুতি বা কোনো, আমরা সবাইকে যেটা দেখতেছি যে একটা দুর্ঘটনা ঘটলে সেখানে সবাই যে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে, তখন বিভিন্ন রকম স্টেটমেন্ট। এখন বিডিআর এর ব্যাপারে যেটা আমার আবার যেটা বললাম যে আমি 100 বার বলবো, প্রতিদিন আমার সুযোগ থাকলে 100 বার আমি একই কথা বলবো বিডিআর এর কথা। বিডিআর এর আমাকে একজন গণ্যমান্য ব্যক্তি প্রশ্ন করেছিলেন, বিডিআর এর তো বিচার হয়ে গেছে, আবার কি বিচারের সুযোগ আছে? অবশ্যই আছে। একটা বিডিআর এ যে কোনো সামরিক অফিসার যদি কোনো অপরাধ করে, তাকে বিডিআর এর ওয়ারেন্ট এ হোল্ডার হচ্ছে বিডিআর এর ডিজি, উনি বিচার করতে পারেন। বাট নরমালি উনি তার প্যারেন্ট ইয়েতে অর্গানাইজেশনে ফেরত পাঠায়, ওখানে তার কোর্ট মার্শাল হয়, তার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার যেটাই হোক ওইখানে হয়। তাহলে বিডিআর বিদ্রোহের বিচার কেন
হলো না, কোর্ট মার্শাল কেন হলো না, এফজিসিএম কেন হলো না? যে এফজিসিএম তো এখনো করা যায়, সেটা তো এখনো। জি, স্যারের ফেসবুক হ্যাক করার পরে বোধহয় বাসার ওয়াইফাই কারেন্টের লাইনও হ্যাক করলো কিনা জানি না। যাই হোক, আমরা শেষ বক্তব্য শুনতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা আমাদের আজকের বক্তব্য যারা শুনলেন, এখানে আপনারা কেউ ভুল বোঝাবুঝি বা বিভ্রান্ত হলে এটা আমার দেশের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদেরকে এক থাকতে হবে। আপনাদের সবার কাছে বলে রাখি, এই বাংলাদেশের বিরুদ্ধে পৃথিবীর যেই দেশ হোক, সেটা আমেরিকা হোক আর ভারত হোক আর যে, এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসাইন সবার আগে বুক পেতে দেবো। অতএব দেশপ্রেম শিখায় লাভ নাই, আপনাকে বাস্তববাদী হতে হবে। আমরা এই দেশের আলেম সমাজকে চাই, তারা এই দেশ শাসন করুক। এবার আপনাকে সেটাকে সরিয়া বলেন চাই, যেইভাবে দেখতে চান, আপনাদের ওই জায়গায় আমরা দেখতে চাই, কিন্তু সেই যোগ্যতাটা আগে আপনাদেরকে করতে হবে। এখনো পর্যন্ত আপনারা কিছু হলেই সেই তাদের কাছে, তাদের পেছনে আপনাদেরকে ছুটতে হয়। আমরা এই যে গত এক বছর হলো, এখন পর্যন্ত একজন আলেমকে আমরা দেখলাম না, সেখানে নিয়ে গেল, সেই সক্ষমতা দাঁড় করাতে হবে। কথায় কথায় এই বাইতুল মোকাররমের উত্তর গেটে গিয়ে যদি বিশ্বকে দাড়ি টুপি দেখায় বাংলাদেশে একটা মৌলবাদী রাষ্ট্র, এটা প্রমাণ করার চেষ্টায় যারা ফাঁদ পাতে, সেই ফাঁদে পা দেন, তাহলে এই দেশের অবস্থা ভয়ঙ্কর হবে। আমরা আমেরিকার পক্ষের না, আমেরিকার পক্ষে দালালিও করতে চাই না, আমেরিকা আমার দেশের কোনো নিয়ন্ত্রণে নেই, সেটাও আমরা চাই না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমাদের পাশে একটা বিশাল বড় বাঘ আছে। সেই বাঘের সাথে আমাদেরকে যদি লাগতে হয়, তাহলে আমাদের পাশে এমন একটা শক্তি দরকার, যে শক্তির কাছে আমরা আমাদের যেই শত্রু, তার মোকাবেলা করতে পারবো। তো এটাই, আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কথাবার্তা বলবো, আলাপ করবো। স্যার মনে হয় হেরিকেন জ্বালিয়ে বোধহয় এসছেন। হারিকেন জ্বালানোরই অবস্থা, কিন্তু আমি কথাটা শেষ করতে চাচ্ছি। সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর এই নিয়মটা ফেরত আনতে হবে যে 3 বছরের বেশি কেউ, মানে একটা হচ্ছে যে ঢাকা হচ্ছে একটা প্রিভিলেজ এরিয়া, এইখানে 3 বছর চাকরি করলে তাকে অবশ্যই অফ স্টেশনে যেতে হবে। তো শুধু যদি এই লিস্টটা সরকার আজকে চান যে সশস্ত্র বাহিনীর কারা গত 15 বছর কে কোথায় ছিল, ঢাকায় যারা এই মুহূর্তে আছে, তাদের লোকেশন বের করলে কিন্তু সশস্ত্র বাহিনীর কার্যক্রম অটোমেটিক সমাধান হয়ে যায়। আর আমি যেটা কোর্ট মার্শালের কথা বলছিলাম, যে কোর্ট মার্শালটা এখনো হয় নাই, যে ব্যাটালিয়ন গুলা ইনশাআল্লাহ আমরা পরে আবার আরেকদিন আলোচনা করবো না। আমাদের নিয়মিত এই সেনাবাহিনীর সাবেক যে দেশপ্রেমিক সদস্যরা আছেন, তাদেরকে নিয়ে আপনারা দেখছেন প্রিয় দর্শক, আমরা মিতভাবে টকশোগুলো করছি। তো ইনশাআল্লাহ ধারাবাহিকতা চলবে। আমরা 2-1 দিন পরে আবার ফিরে আসবো তাদেরকে নিয়ে।